হঠাৎ উত্তপ্ত বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক, বিক্ষোভে উত্তাল দিল্লির বাংলাদেশ হাইকমিশন এলাকা, রাষ্ট্রদূতকে পাল্টাপাল্টি তলপের ঘটনায় বাড়ছে উত্তেজনা। সময়ের সাথে সাথে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন এলাকার পরিস্থিতি। ব্যারিকেড দিয়েও ঠেকানো যাচ্ছে না বিক্ষোভকারীদের, মোতায়েন অন্তত 15,000 পুলিশ। নিজ আসন ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে টিকিট না পাওয়ায় কপাল পুড়ল রুমিন ফারহানার। জোট প্রার্থীকে মনোনয়ন দিল বিএনপি, হতে পারেন স্বতন্ত্র প্রার্থী। আর মাত্র একদিন পরে দেশে ফিরছেন তারেক রহমান। রাজকীয় সংবর্ধনা দিতে 300 ফিটে প্রস্তুত মঞ্চ। সারা দেশ থেকে 50 লাখেরও বেশি নেতাকর্মী জড়ো করার টার্গেট। রাজনীতিবিদদের মাঝে টার্গেট কিলিং আতঙ্ক। নিরাপত্তার স্বার্থে গানম্যান পেলেন অন্তত 20 জন। তালিকায় ডাক্তার শফিকুর নাহিদের নাম। হঠাৎই যেন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। চলছে পাল্টাপাল্টি হাইকমিশন তলবের মতো ঘটনা। এর মধ্যে উত্তাল হয়ে উঠেছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এলাকা। সেখানে জড়ো হয়েছে শত শত মানুষ। বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে চলছে লাগাতার বিক্ষোভ। মূলত ময়মনসিংহে এক হিন্দু যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই তথ্য ছড়িয়ে বিক্ষোভে আনা হয় শত শত মানুষকে। মঙ্গলবার সকালে তারা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়। ভিডিও ফুটেজে দেখা যায় নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করছে বিক্ষুব্ধ জনতা। তাদের ঠেকাতে বাড়ানো হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভে বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন ও ধর্মীয় স্থাপনায় হামলার অভিযোগ তোলা হয়। ওই বিক্ষোভ থেকে ময়মনসিংহে যুবক হত্যার বিচারের দাবি করা হয়। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক এলাকা থেকে কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয়। এছাড়া বিভিন্ন সড়কে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে সোমবার শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুর এবং 20 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। এরপর বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর আগে 17 ডিসেম্বর রাজধানীর ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে জুলাই ঐক্য নামের একটি প্ল্যাটফর্মের মিছিল হয়। এছাড়া ওসমান হাদির মৃত্যুর দিন ঢাকায় ভারতীয় হাইকমিশন এলাকায় ব্যাপক বিক্ষোভ করা হয়। মূলত হাদির হামলাকারী ভারতে অবস্থান করায় ক্ষোভ জানানো হয়। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় 237 আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তখন ফাঁকা রাখা হয় সাবেক সংসদ সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। এরপর দ্বিতীয় দফায় আরও 35 আসনে প্রার্থী ঘোষণা করলেও আলোর মুখ দেখেননি বিএনপির এই নেত্রী। ধারণা করা হচ্ছিল শেষ ধাপে ঘোষণা হতে পারে তার নাম। তবে অবশেষে খালি হাতেই ফিরতে হলো রুমিন ফারহানাকে। ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়াতে উলামায়ে ইসলামের সাথে এরই মধ্যে 4টি আসন সমঝোতা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়া 2 আসনও। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এর সমঝোতার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তের সঙ্গে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে 4টি আসনই বিএনপি প্রার্থী দেবে না। এসব আসনগুলোর মধ্যে রয়েছে নীলফামারী 1 থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4 আসনে মনির হোসেন কাশেমি, সিলেট 5 আসন থেকে আমির ওবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে জুনায়েদ আল হাবিব। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এখানে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দল ব্যবস্থা নেবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জমিয়তের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বিএনপি। পরস্পরের আসনে প্রার্থী দেবে না বিএনপি ও জমিয়ত। যেসব আসনে তাদের সঙ্গে সমঝোতা হয়েছে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না। একইভাবে সারা বাংলাদেশে অন্যান্য আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না। তবে দলীয় মনোনয়ন না পেলেও এই আসনে স্বতন্ত্র হয়ে লড়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা একথা জানান। এরপর থেকে গুঞ্জন ওঠে দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র হয়ে লড়বেন। তামজিদ মির্জা,
যুগান্তর নিউজ। নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে এর মধ্যে শেষ হয়েছে বিএনপির আনুষ্ঠানিক আলোচনা। দু একদিনের মধ্যে অথবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার পরই মিত্রদের কে কোন আসনে নির্বাচন করবেন তা ঘোষণা করা হবে। তবে সংশোধিত আরপিও এবং প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী বিবেচনায় নির্বাচনের শরিকদের বিজয় নিশ্চিতে বিশেষ কৌশল গ্রহণ করেছে বিএনপি। এর অংশ হিসেবেই ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের অনিবন্ধিত মিত্র দল ও জোটের শীর্ষ নেতা যাদের বিএনপি মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের দলে যোগদান করিয়ে ধানের শীষ নিশ্চিত করা হচ্ছে। সে অনুযায়ী এরই মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে অন্তত 2টি দল বিএনপিতে যোগদান করে নিজেদের মনোনয়ন নিশ্চিত করেছে। এর মধ্যে গত 8 ডিসেম্বর নিজ দল বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন শাহাদাত হোসেন সেলিম। তাকে লক্ষ্মীপুর 1 আসনে ধানের শীষের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। এছাড়া গতকাল নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ 5 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন তিনি। অন্যদিকে নিবন্ধিত দলগুলোর শীর্ষ নেতারা যাদের জাতীয় পর্যায়ে পরিচিতি রয়েছে তাদের আসনও অনেকটা নিশ্চিত। আসন সমঝোতা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, আসন্ন নির্বাচনে আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে। বিষয়টি 2-1 দিনের মধ্যেই সুরাহা হয়ে যাবে। এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। শরিকদের সঙ্গে কয়টি আসনে সমঝোতা হতে পারে এমন প্রশ্নের জবাবে আরেকটু অপেক্ষা করার পরামর্শ দেন বিএনপির মহাসচিব। নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত 2 দফায় মোট 272 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর ফলে ফাঁকা রয়েছে আর 28 আসন। বিএনপি থেকে বলা হয়েছে এই ফাঁকা আসনগুলোতে মূলত শরিকরাই নির্বাচন করবেন। অবশ্য জোট নেতাদের অভিযোগ, বিএনপির চাওয়া অনুযায়ী দল ও জোটের প্রার্থী তালিকা জমা দিলেও কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। এছাড়া নিবন্ধিত লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিকে চট্টগ্রাম 14 ও কুমিল্লা 7, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ঢাকা 17 এবং এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে ঢাকা 13 আসনে সমর্থন জানাতে পারে বিএনপি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। শেষ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ অপেক্ষার প্রহর। বৃহস্পতিবারই দেশে ফিরছেন তিনি। তাই তো তার আগমনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। দলীয় কর্মসূচিতে দেশব্যাপী নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিশেষ পরিবহন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত ভাড়ার বিনিময়ে আগামী বৃহস্পতিবার 10টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে, যাতে ঢাকামুখী যাত্রীদের যাতায়াতে কিছুটা হলেও স্বস্তি থাকে। রেলপথ মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব বিশেষ ট্রেন পরিচালনার মাধ্যমে রেলওয়ে প্রায় 36 লাখ টাকা ভাড়া পাবে। রাজধানীর 300 ফুট সড়কেও সংবর্ধনার আয়োজন করেছে দলটি, যেখানে বিপুল জনসমাগমের লক্ষ্যে এই পরিবহন ব্যবস্থা। রেলওয়ের সূত্র অনুযায়ী শুরুতে 11টি বিশেষ ট্রেনের আবেদন করা হলেও ইঞ্জিন সংকটের কারণে 10টি ট্রেন বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে। এর পাশাপাশি আরও 17টি অতিরিক্ত কোচ বিভিন্ন ট্রেনে যুক্ত করা হচ্ছে। কক্সবাজার, খুলনা, রাজশাহী, যশোর, পঞ্চগড়, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ভৈরব বাজার, নরসিংদী, চাটমোহর ও জয়দেবপুর সহ বিভিন্ন রুট থেকে এসব ট্রেন ঢাকায় আসবে। কর্মসূচি শেষে আবার নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে। তবে এই বিশেষ ব্যবস্থার ফলে একদিনের জন্য কয়েকটি কমিউটার ও আঞ্চলিক ট্রেনের চলাচল সাময়িকভাবে বাতিল করা হয়েছে, যার কারণে নিয়মিত যাত্রীদের কিছুটা ভোগান্তির আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষ আগেভাগেই দুঃখ প্রকাশ করেছে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, ইঞ্জিন ও কোচের সংকট থাকা সত্ত্বেও বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কর্মসূচিকে ঘিরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি অতীতেও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে একইভাবে নির্ধারিত ভাড়ার বিনিময়ে বিশেষ ট্রেন পরিচালিত হয়েছে। এক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনের নির্দেশনাও দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজনৈতিক কর্মসূচি ও জনস্বার্থ দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টার মধ্য দিয়ে এই বিশেষ ট্রেন পরিচালনার উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে। হিমাতুল জান্নাত,
যুগান্তর নিউজ। দেশের উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে আতঙ্ক। বিশেষ করে গণসংযোগ থেকে ফেরার পথে শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে প্রশাসন। এছাড়া নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তী সরকারও। জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মী, সমন্বয়ক, রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে বেশ কয়েকজন রাজনীতিক ও সংসদ সদস্য প্রার্থী গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। এই তালিকা রয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ সহ একাধিক নেতাকে গানম্যান দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সূত্র জানায়, জুলাই আন্দোলনে সম্মুখ সারির কয়েকজন যোদ্ধা, সমন্বয়ক এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় রাজনীতিকরা দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন। গোয়েন্দা সংস্থার একাধিক প্রতিবেদনে নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রের তথ্য সরকারকে অবহিত করা হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে গানম্যান দেওয়ার বিষয়টি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এখন পর্যন্ত লিখিতভাবে 12 জন গানম্যান ও নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। 2-1 দিনের মধ্যেই এ বিষয়ে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশের আইজি বাহরুল আলম যুগান্তরকে বলেন, যারা বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তাদের একজন অস্ত্রধারী রক্ষী দেওয়া হয়েছে। যারা কম ঝুঁকিতে আছেন তাদের কিছু পরামর্শ দেওয়া হয়েছে যে কিভাবে চলাফেরা করবেন, কোন সময় কাকে কখন কি জানাতে হবে সেগুলো তাদেরকে বলা হয়েছে। সব বিষয়ে বলা যাবে না, এসবির অতিরিক্ত আইজিপি তা দেখছেন বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।